বরযাত্রী আসার আগে নিশাত পিঙ্কের রুমে গেল। কেউ নেই, সবাই নিচে। এক গাঁটটি বাচ্চা কাচ্চা ছিল, ওদেরও রুম থেকে বের করে দিল সে। বাচ্চাগুলো যেতে চাইছিল না, বার কত কাদো কাদো কণ্ঠে উচ্চারণ করেছে। ঠেলে ওদের বের করে দিতেই পিঙ্কি লেহেঙ্গা দু হাতে ধরে বসা থেকে উঠে দাঁড়ায়। অত বিহব্বল চোখে তাকায়, চাহনি নিধান্বিত। ভীরু ভীরু কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওদের বের করলি কেন নিশু? তুই এক্ষুনি আমার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। নিশাতের তেজে কণ্ঠস্বর, আগুন ঝরছে কণ্ঠে, মুখের আদলে বিশেষ পরিবর্তন। রক্তিম লাল হয়ে উঠেছে হলদেটে মুখশ্রীখানা। পিঙ্কের গলা শুষ্ক হয়ে গেল মুহূর্তেই। ভয়াতুর কণ্ঠ, কে, কেন? আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে নাটক মারিয়েছিস, আবার বলছিস কেন? চট দিয়ে সব দাঁত ফেলে দিব। পারলে বুড়ি নানি হয়ে যাস বিয়ে বসতে, তখন দেখবি তোর লাড্ডু মার্কা বড় তোকে নানি ডেকে রিজেক্ট করে যাবে। পিঙ্কি থতমত খেয়ে গেল, হতবুদ্ধি হয়ে পড়ল। বিমর্ষ মুখে বলতে চাইল, তুই সব জেনে গেছিস? নিশাত দ্বিগুণ রাগান্বিত স্বরে বলে উঠল, নিচে চল। সিঁড়ির গোড়ায় আসতে সৌরভ গামছা হাতে এদিকে ছুটে এলো। মেহমান সামল দিতে দিতে হাঁপিয়ে উঠেছে প্রায়। পিঙ্কের বধূ বেশি রূপটা এক পলক অবলোকন করতেই তার বুকটা দুমড়ে মুচড়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিঃশতের দিকে। ওকে এখানে নিয়ে এসেছিস কেন? ও তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কি? কিঞ্চিত চিল্লায় সৌরভ, ধমকায়, তুই পাগল হয়ে গিয়েছিস? বিয়েবাড়ি এটা, আর কি সব বলছিস? বোকা মেয়ে, সাদিকে আর তোকে বোকা বলি আমরা? রোদন ভরা চাউনি মেলে ধরল নিঃশত। অল্প স্বল্প কাঁপল গলা। ও তোমার কাছে ক্ষমা না চাইলে আমি স্বস্তি পাবো না ভাইয়া। এরকম ফাজিল মেয়ে কেন আমার ভাইয়াকে কাঁদাবে? সৌরভ অন্যত্র তাকিয়ে পিঙ্কের উদ্দেশ্যে আদেশমূলক বাক্য ছুড়ে দিল। তুই উপরে যা পিঙ্কি। পিঙ্কি জিতে গেল এমন ভাব, হাসলো ঠোঁট পাকিয়ে। চলে যেতে নিলে নিঃশ্বাস শক্ত করে ওর হাতটা চেপে ধরল। ব্যথা সূচক ধ্বনি কণ্ঠ ভ্যাত করে বাহিরে আসলো নিমেষে। নিজের লম্বা লম্বা নখ মেয়েটার শ্বেতবর্ণ কবজিতে দাবে রেখেছে নিঃশ্বাস। সৌরভ ফিরে তাকালো, সূক্ষ্ম চোখে চাইলো হাতের দিকে। আটকে উঠে সঙ্গে সঙ্গে। ছাড়োকে নিশু। নিঃশতের নিরলস সাদামাটা কথা। ক্ষমা চা, নয়তো এক্ষুনি বাইরে গিয়ে চেঁচিয়ে তোর মান সম্মানের ফালুদা বানাবো আমি। পিঙ্কি ভরকালো, হাইলেশ খুলে গেছে তার। নিঃশতের থেকে ছাড় পেল না। আগত্যা তরতর করে বলল। সৌরভ শব্দহীন পায়ে প্রস্থান করে। এখানে কিছু বলার নেই তার। পিঙ্কির প্রতি খুব অভিমানের দেয়াল পিঙ্কি হাজার বছর ধরে ক্ষমা চেয়েও ভাঙতে পারবে না। নিশাত পিঙ্কিকে ছেড়ে দিয়ে দুই হাত ঝাড়ার ভঙ্গিমা করে বলল, জীবাণু ধরে ফেলেছি, এখন যেই বেড়ায় মুগ্ধ হইছস, আবেগ শেষ হয়ে গেলে আবার ফিরে আসিস না। বরযাত্রী এসে হাজির গেটে। নিশাত সবাইকে ঠেলে ঠুলে ঢুকে পড়ল একদম মধ্যে। নিমেষে সকলের মধ্যমণি হয়ে গেল। সামনে চাইতে চক্ষু ছানা বরাবর। বড় বড় বৃহদাকার ধারণ করলো চোখ দুটো। মাথা ভন ভন শুরু করলো। মনে হলো একটা ফ্যান ভটভট শব্দে তার মাথার উপর ঘুরছে। হৃদয়ের উন্মাদনা টিপে ধরে কণ্ঠস্বর। আদৌ পিঙ্কের বিয়ে হবে? বাবা কেমন ব্যবহার করবে? বরের সাথে প্রহর ভাই, শুভ্র পাঞ্জাবি, কালো সানগ্লাস, মাথায় এলোমেলো চুল, সব কেমন ঘায়াল করছে হৃৎপিণ্ডে। নিষেধ আর সহ্য করতে পারল না। পরিচয় দিল অধৈর্যশীলতার। টুক করে জ্ঞান হারিয়ে ফেলল। সবাই বলতে লাগলো ঘুমিয়ে গেল নাকি। এক একজন অবাকতা প্রকাশ করছে। মেটা বোনের বিয়ের গেটেও ঘুমিয়ে গেল। এরকম ঘুম পাগল ব্যাককল মেয়ে গেট ধরতে আসে কেন? মাথার উপর খটখট আওয়াজ তুলে বৃহত্তাকার হয়ে লাগাতার ঘুরছে সাদা ফ্যানটা। নিশাতের মস্তিষ্কে তীক্ষ্ণভাবে আঘাত হানছে ভূ ভূ বিশ্রীর শব্দখানি। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটি শোয়া থেকে উঠে বসল। বিছানার চারদিকে গোল হয়ে ঝুঁকে আছে অনেকগুলো পরিচিত অপরিচিত মুখ। নিশাত হাঁক চোকালো, থামকালো, চোখ ঘুরে ঘুরে দেখতে লাগলো সবাইকে। সবার চোখের চাহনি বলছে সে কোনো নান্দনিক চরিত্র, যা পর্যবেক্ষণে একটু পর পর হামলে পড়বে সকলে। তৎক্ষণাৎ নিঃস্বাদ পোকার মতো মনে মনে একটা ওয়াদা করল, আর কখনো বেহুশ হবে না। নীল রঙের শাড়ি পরিহিতা একটি মেয়ে হাত বাড়িয়ে নিঃস্বাদের উষ্ণ নরম গাল স্পর্শ করলো। 3-4টে দাঁত দেখে হাসি মুখে বলে উঠল,
সবাই বলা বলি করছিল তুমি নাকি ঘুমিয়ে গেছো। বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। বিয়ের গেটে ঘুমিয়ে যাওয়া, বাপরে, অদ্ভুত বিষয়। জীবনে প্রথমবার দেখছি বলে অনেক এক্সাইটেড হচ্ছিলাম। এরকম কেন বলছে সবাই জানার জন্য দু একজনকে জিজ্ঞেস করতেই জানাই তুমি বাথরুমে ঘুমাতে এক্সপার্ট। এত ঘুম। গলার স্বর টেনে শেষের লাইনটা উচ্চারণ করলো সুন্দর এই সুশীল মেয়েটা। নিশাতের চেহারায় আর একটা ভাব এসে নির্দ্বিধায় জুড়ে বসলো। শেষে কিনা বরপক্ষের মানুষজনের থেকেও ঘুমের জন্য লজ্জা পেতে হবে। এই ঘুমকে কোথায় রাখা যায়? একটা বাক্সে বন্দি করলে চলবে তো? হাজারো অহেতুক ভাবনায় মগ্ন হলো মন। পরক্ষণে মায়ের ডাকে হুঁশ ফিরে আসে। রোকেয়া বিনীত করে সবাইকে নিচে যেতে বলছেন। ডাক্তার পই পই করে প্রথম থেকেই বলে গিয়েছে ভিড় না জমাতে। তবু পিঙ্কির হবু বরের বাড়ির লোকদের হিলদোল নেই। মনে হচ্ছে পৃথিবীর আশ্চর্যতম কোনো জিনিসের সন্ধান মিলেছে তার ভোলা ভালা হলদিটে মায়াবী রূপের মেয়েটার মধ্যে। শুধু সম্মানের খাতিরে কিছু বলতে বরাবরই অসফল হচ্ছেন। নীল শাড়ি পরিহিতা মেয়েটা পিঙ্কির ননদ। কে অবলীলায় মজা নিতে এলো নিশাদকে নিয়ে। আজকাল যে মানুষের কি হয়েছে, জ্ঞান হারানো আর ঘুমও বোঝে না। আফসোস করতে করতে উনি মেয়ের পাশে বসলেন। নিশাতের মাথায় হাত রেখে আদরে গলায় জিজ্ঞেস করলেন, কেমন লাগছে তোর? না খেয়ে দুর্বল হলে চলবে? বেহুশ হয়ে গিয়েছিলি বিয়ের গেটে, মান সম্মান কি রাখবি না আর? কতক্ষণ আছাড় খাস, আবার ঘুমিয়ে যাস, বেহুশ হয়ে যাস, কি যে শুরু করলি? বিয়ের গেট শব্দটা শুনে তড়াক করে নিশাতের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। চোখের সামনে ভাসলো একটা চেহারা। ভুল দেখেছে ভেবে চাইলেও পুনশ্চ না, একই দৃশ্য। প্রহর চুল নাড়তে নাড়তে ধাপ করে বিছানার এক পাশে বসে পড়ল। সুজা রুকিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাংলাটা ঠিক আছে মামি, তুমি চিন্তা করো না। রুকিয়া দুঃখী মুখ করে তাকালেন প্রহরের দিকে। পর মুহূর্তে নিঃশতের রক্তশূন্য মুখশ্রীর পানে চাইলেন কঠিন দৃষ্টিতে। খুব ছাড়তে লাগলেন ওর উপর। হ্যাংলাটা ঠিক মতো খাওয়া দাওয়া করলে কি আমার চিন্তা হতো প্রহর? এই মেয়ে নিয়ে আসি আমি জ্বালায়। দেখ দেখ, গাল দুইটাতে একটুও মাংস নেই, চাপা ভাঙা। দেখলে মনে হয় অনেক বছর খাইতে পায় না। প্রহর মামির কথা রাখতে চট করে নিঃশতের দিকে তাকালো। গাঢ় অনিমেষ চাহনি ভরকে গেল নিঃশত। পায়ের তলা শিরশির করতে লাগলো। রক্ত হিমশীতল হতে আরম্ভ করলো। মুহূর্তেই মনে হলো প্রহর ভাইয়ের চোখের সামনে হাত চেপে বলতে, কি করছেন প্রহর ভাই? মেয়ে মানুষের দিকে এভাবে তাকাবেন কেন? আপনি কি জানেন না আমি বড় হয়েছি? রুকিয়ার ডাক পড়ল নিচে। দরজার সন্নিকটে গিয়ে সে আবারও ফিরে আসে। ভয়ার্ত কণ্ঠে আওড়ায়, তোর মামার সাথে কথা বলেছিস? বলেছি। কি বলল? প্রহর একটা বালিশ টেনে তাতে পিঠ হেলিয়ে জবাব দেয়, রফিক আজমের সেই পুরনো বাণী, দেখো, কোনো ঝামেলা করবে না। আমাদের ভদ্র ফ্যামিলিতে অভদ্রের কোনো জায়গা নেই। তবুও বরপক্ষের হয়ে এসেছো যখন, মানসম্মান বজায় রেখে চলবে। আশা করি তোমাকে শেখাতে হবে না। হতাশার সুর তুললেন কণ্ঠে রুকিয়া। এই লোক বদলাবে না। পুরনো রেস ধরে রেখে কিভাবে চলতে হয় সেটা তার চেয়ে ভালো বোধ হয় কেউ জানে না। মন খারাপ করিস না প্রহর, নিশুকে নিয়ে নিচে আয়, আমি যাই। রুকিয়া চলে যেতে প্রহর নিশতের পরনের বাদামি জর্জেটের উনাটার কিছু অংশ টেনে নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কিরে, আমায় দেখে হুঁশ হারিয়েছিলি? পায়ের তালু আবারও শিরশির করে উঠল নিশতের। হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়। ঘাড় বাঁকিয়ে একটু তাকালো। প্রহর ভাই কী করে বুঝে যায় তার মনের কথা? মন পড়তে পারে না কে লোক? ঝটপট মাথা ঝাঁকিয়ে বলল, না। প্রহর মুখের উপর ওড়নাটা ধরে রেখে বিরক্তি করল, নিশুরে তুই হলি গাধি, বড় সড় ধরনের গাধি। আর গাধিকে প্রশ্ন করাও ভুল। পৃথিবীর সব উদ্ভট গুণ তুই কি করে বহন করছিস? আমাকে দেখে চোখ গুল গুল করে পড়ে গেলে আমি বুঝবো না? নায়ক কি জীবনে দেখিসনি, আজ প্রথম দেখলি? নায়ক? প্রহর ভাই নিজেকে নায়ক বলে দাবি করছে। নিশা তাহাম্মক বনে গেল। চোখের কোণা দিয়ে পরখ করলো মানুষটাকে।
সাদা পাঞ্জাবি দেহে শ্যামলা চেহারায় কেমন একটা চিন্তিত ভাব, হয়তোবা উত্তরের অপেক্ষায়। চাহনি সর্বদার ন্যায় ধারালো, এই বুঝি কেটে কুটি কুটি করে মরা গাঙ্গে ভাসিয়ে দিবে ওর মোটামুটি লম্বা চেকনা শরীরটা। তার তো হুটহাট মনে হয় পৃথিবীর সবার ক্ষেত্রে প্রহর ভাই একরকম, আর ওর বেলায় উল্টো। দেখলেই যেন অপমান করার জন্য মুখে থাকে, আর নয়তো মারার। ভাগ্যিস এবার এখনও হাতটা তোলেনি। আপনি আমাদের বাড়ি কিভাবে আসলেন? প্রহর ঠাস ঠাস মুখের উপর বলে বসলো, কেন আসতে কি তোর আর মামার পা ধোয়া পানি খেয়ে আসতে হয়? আজ প্রমাণ করে দিলি তুই মামার ডিএনএ বহন করছিস। মেরে একটা দাঁতও রাখবো না, সাথে তোদের বাড়ির একটা ইটও রাখবো না। বেইমান মেয়ে, তুই আমাদের বাড়ি গেলে এমন প্রশ্ন করি আমি? নিশাতের এই মুহূর্তে মন বলছে টুনুদের পুকুর পাড়ের কচু খেতে গিয়ে ফাঁসি দিতে। ও এ জীবনে বোধ হয় প্রহর ভাইয়ের সাথে ঠিকঠাক বাক্য প্রয়োগ গুছিয়ে কথা বলা শিখবে না। প্রহর ভাই নিশ্চিত ভাবছে বাবার মতো সেও নিষেধ করছে এই বাড়িতে আসতে, অথচ সে জানতে চেয়েছিল বরের সাথে কিভাবে আসলো। তড়িঘড়ি করে বলে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি এমন তো বোঝাইনি। মামার বাড়ি থেকেও নেই, রফিক আজমি পাত্তা দেয় না। তুই তো সেদিনের ফিডার খেয়ে বড় হওয়া নিশু, বর আমার ছেলে। আপনার ছেলে। নিশাতের প্রশ্নের ভঙ্গিতে প্রহর বেজায় বিরক্ত, হাতটা আনিসপিস করছে, মুঠো করে বোঝানোর চেষ্টা করে। এ ছেলে সে ছেলে না, আমার রক্তের ছেলে হতে আরও বহু বছর আমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ে এখনও একটা বাবু। পিঙ্কির বর রাজনীতি করে আমার আন্ডারে, সে আমাকে ছাড়া বিয়ে করবে নাকি? প্রহর ভাই বউ ঠিক করে রেখেছেন। শুনে নিশাতের মনের দুয়ারে বিনা বার্তায় বুঝে বিষাদারা এসে উপস্থিত। দরজা খুলবে না বলে সপ্তদোষী নিশাত দৃঢ়পণ করে। প্রহর ভাই একটা পেতনি খাটাস বাবু বিয়ে করবে, তাতে কার কি? বরঞ্চ সে নিস্তার পাবে এই রাজনীতিবিদ গুন্ডার হাত থেকে। বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে গাঢ় করে লিপস্টিক লাগিয়ে নিল। চেহারা থেকে অসুস্থ অসুস্থ ভাব দূর করতে হবে। মেকআপের প্রতি গভীর ভালোবাসা আছে তার, বয়সটাই তো এমন। সাজগুজ করে থাকলে নিজেকে নিজের কাছে রানী মনে হয়। তাছাড়া মেয়ে মানুষের লিপস্টিক, আইলাইনার, কাজল, মেকআপের প্রতি ঝোঁক থাকবে না তো আদৌ হতে পারে? প্রহর গম্ভীর মুখে দ্রুত এসে ওকে আয়নার সম্মুখ হতে এক পাশে ঠেলে দিল। সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল, থামথামে কণ্ঠস্বর। তুই এটা কি পড়েছিস? নিজের দিকে তাকায় নিঃস্বাদ, দৃষ্টি অবাকতার, মুখ উঠে মিনমিন করে। এটা সারারা। প্রহর রুক্ষতার সহিত পাল্টা জিজ্ঞেস করে। কি? নিষাদ একটু পিছায়, ক্ষীণ তেজ ঢালে গলায়। সারারা। চিল্লাচ্ছিস কেন ফাজিল? আমাকে বয়রা বানানোর ধান্দা শুরু করেছিস? এসব সারারা গারারা তুই 60 সেকেন্ডে বদলে সুন্দর দেখে একটা ড্রেস পরে আসবি। কেন? কারণ তোকে শেওড়া গাছের ভূতনি লাগছে, পেতনি একটা। এসব ড্রেস পরে কি প্রমাণ করতে চাস? তুই নায়িকা, কিন্তু তুই এখনো বাবু। যা বাবুদের মতো ফ্রক পরে আয়। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল প্রহর। নিষাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই ড্রেসটা সে অনেক আহ্লাদ করে শহর থেকে বানিয়ে এনেছে। কতকাল পরে বাড়িতে অনুষ্ঠান পরিধানের সুযোগ পেল, কিন্তু প্রহর ভাইয়ের লালচে দৃষ্টির দাপটে কিশোরী আত্মা বেরিয়ে আসার উপক্রম। বেছে বেছে একটা কালো রাউন্ড ড্রেস পরে নিচে এলো। নিচে আসতেই বাঁধল বিপত্তি। সকলে মুখ টিপে টিপে হাসছে। বেড গেটে বেহুশ হয়ে যেন অসম্ভব কাজ সম্ভব করে ফেলেছে। কই, কেউ তো অ্যাওয়ার্ড দিতে আসলো না। সৌরভ শত ব্যস্ততার ভেতরেও দৌড়ে আসলো, ব্যাগ্র গলায় জিজ্ঞেস করলো, ঠিক আছিস এখন? ভাইয়া। বোনের কণ্ঠ শুনে স্বস্তি পেল। পুনরায় বলে উঠল, প্রহর এসেছে দেখছিস? হ্যাঁ। এত কথা বলতে চাস না, বাবা রেগে যাবে। সে শুধু গেস্ট হিসাবেই এসেছে। বাবা প্রথম রেগে গিয়েছিলেন, পরের বার বাড়ি থেকে অতিথি বলে চুপচাপ সহ্য করে যাচ্ছেন। আমাদের মামার বাড়িতে আমরা প্রতি বছর যাই, কত মজা করি। তাহলে প্রহর ভাই, প্রত্যয় ভাই কেন বঞ্চিত হচ্ছে ভাইয়া? আমরা এক স্কুলে পড়া সত্ত্বেও বান্ধবী সেজেও শিমুল বিয়েতে আসতে পারছে না, এটা কি অন্যায় না? আমি জানি না কী কারণে ফুপির বাড়ির সবার উপর বাবার এত ঘৃণা, কিন্তু আমরা কি দোষ করেছি? সৌরভ সতর্ক দৃষ্টি বোলালো বোনের চেহারায়।
মেয়েটা বড় হয়ে যাচ্ছে কি, নাকি দৈহিকের চেয়ে মানসিকভাবে বড় হচ্ছে? বিচ্ছেদের আসল কারণটা সে বলতে পারবে না বোনকে। মানা আছে, আর একটু সময় যাক, সুযোগ করে বলবে। চলে যেতে নিলে নিঃস্বাদ বাধা দেয়। তুমি কি প্রহর ভাইয়ের সাথে রেগে? সৌরভ মলিন হাসে, শান্ত গলা। না, মারপিট নিয়ে রাগ পুষে লাভ নেই, খেতে আয়। এখন খাওয়া, আগে বিয়ে হবে না? বিয়ে হয়ে গিয়েছে। কি? কখন? তোর যখন হুঁশ ছিল না। আসলে বাবা দেরি করতে চায়নি। তুমি উপস্থিত ছিলে? খুব কাছ থেকে পিঙ্কির কবুল বলা শুনেছি। আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করা হয়ে গেল। বলতে গিয়ে এই গলাটা বোধহয় ধরে এলো সৌরভের। নিঃস্বাদ করুণ গলায় বলে ওঠে, আমি জানি সব বাবার কথাই করছো। বাবা তোমার জীবনটা শেষ করে দিল ভাইয়া। আটকে উঠল সৌরভ। নির্মা কণ্ঠে শুধালো, এসব কি বলছিস? বাবা কেবল মাধ্যম ছিল পিঙ্কির আসল রূপটা দেখানোর, নয়তো আজীবন তাকে পেয়ে আমার আফসোস করতে হতো ভালোবাসার জন্য। ভাইয়ের সাথে একমত হতে পারল না নিঃস্বাদ। বাবার প্রতি অল্প স্বল্প রাগ জমা রাখলো মনে। পিঙ্কির বিদায় লগ্নে ডাক পড়ল, সাথে বউয়ের বোন যেতে হবে। পিঙ্কির ছোট বোনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু বরপক্ষ জানালো সাথে তারা নিঃস্বাদকেও নিতে চায়। বিশেষ করে পিঙ্কির ননদ বারবার অনুরোধ করতে থাকলো। তাদের একটাই কথা, মেয়েটা বেহুশ হয়ে বিয়েটা ভালো করে উপভোগ করতে পারেনি। বোনের সাথে থাকলে ভালো লাগবে। পিঙ্কি ননদের এত রিকোয়েস্টের কারণ ঠাউর করতে পারছে না নিশুতের মস্তিষ্ক। মার্চে মাসের দরদ বেশি এমন মনে হচ্ছে, তবু যেতে রাজিও। সৌরভ ভাই মধ্যরাত্রিতে বুক ফাটা আর্তনাদে বড় বড় নিঃশ্বাস ফেলবে, আর পিঙ্কি শ্বশুর বাড়িতে মজায় থাকবে। কতটুকু আনন্দে থাকবে স্বচক্ষে দেখতে চায়ও। রফিক আজমের মেজাজ প্রহরকে দেখেই উত্তপ্ত হয়েছিল, এখন আরও গরম। কিন্তু শত হোক, বরপক্ষের সাথে যাতা ব্যবহার করা যায় না। এতে নিজের বাড়ির মান সম্মান শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে। উপায়ন্তর না পেয়ে মেয়েকে যেতে দিতে রাজি হলেন। পরশু বউ ভাত, মেয়েকে সাথে নিয়ে আসবেন সেদিন। নিষাদ বাহাতে টান অনুভব করে। পিঙ্কি ননদ টেনে নিয়ে গাড়িতে নিজের পাশের সিটে বসালো। সুন্দরী রমণীর নাম মাহিষা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে কেমিস্ট্রি নিয়ে। বয়সে 19-এর গণ্ডি পার করে 20-এ পদার্পণ করেছে সবে। গুনে গুনে নিঃস্বাদের বছর 3 বড়। সেই সুবাদে আপু ডেকে ফেলেছে 2-3 বার। বড্ড মিশুক স্বভাবের মাহিষা গাড়িতে বসে বার কতক চোখের পাপড়ি ঝাঁকিয়ে ঠোঁট নেড়ে মুগ্ধকর অঙ্গভঙ্গি মিশিয়ে অনেক কথা বলল। এটা বলল, জানো নিশাত, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম সাথে তোমাকে নিয়ে যাই। একটু আলাপ পরাচিতা বাড়বে, পরিচয় গভীর হবে। পিঙ্কি ভাবির বিষয়ে যেমন তার পছন্দ অপছন্দ অনেক কিছুই জানা হবে। নিঃস্বাদের মুখে শুধু কথার তালে তাল মিলিয়ে হাহু লেগে আছে। বিষণ্ণ হৃদয় হাহাকার করছে একজনের জন্য, আবার খুশিও লাগছে স্বাধীনভাবে গ্রামে ঘুরে বেড়াতে পারবে এই ভেবে। ড্রেস চেঞ্জ করে আসার পর আর প্রহর ভাইকে দেখেনি সে। শুনলেও চলে গিয়েছে, কিন্তু কেন সেটা জানা নেই। এবারও কি বহু বছরের জন্য চলে গিয়েছে, নাকি গ্রামেই রয়ে গেল? গুড়ি গুড়ি বৃষ্টির আগমন কমলাটে প্রকৃতিতে। ঢাকা পৌঁছাতে আরও 3 ঘন্টা। পিঙ্কির শ্বশুরবাড়ি ঢাকা। সন্ধ্যা রাজানের ধ্বনি আসছে আদরের মসজিদ হতে। গাড়িতে মাহিষা ও তার নিঃশ্বাসের শব্দও বিরাজমান। ড্রাইভার হুট করে ব্রেক কষলেন। নিশাদ অবাক হলো মাঝপথে গাড়ি থামায়। মাহিষার দিকে তাকাতেই সে উষ্ঠদয় ছড়িয়ে মিষ্টি করে হাসল ঝিনিঝিনি স্বর। বের হও কিউটি। তৎক্ষণাৎ বিস্ময়কর দৃষ্টি তাক করল নিশাদ। আস্তে ধীরে জিজ্ঞেস করলো, কেন? আমার ডিউটি এতটুকুই ছিল। হি ইজ ওয়েটিং ফর ইউ। জানালার কাজ নামাতে চক্ষু আয়নায় ভেসে উঠে একটা ছেলে। ছাতা মাথায় দৌড়ে আসছে এদিকে, হাতে ভাঁজ করা আরেকটা কালো ছাতা। এলসে করে বৃষ্টির উপস্থিতি ধরণী তলে। বিরহে আচ্ছাদিত প্রকৃতিতে শরতের বর্ষণ প্রেম প্রেম ভাবের স্বাগতম জানিয়েছে। শরীর কাটা দিয়ে মনে একটু একটু করে প্রণয়ের ঝড় তোলা আবহাওয়া। কি শীতল পরিবেশ! এক মুঠো শিউলি হলে মন্দ হতো না। নাকের কাছে ধরে বিশুদ্ধ সুবাসে জুড়ে নেওয়া যেত মন প্রাণ ভেতর। ছাতা মাথায় ছেলেটা দৌড়ে এসে গাড়ির কাছে দাঁড়ালো। 1 মিনিট পূর্ণ হয়নি বোধ হয়, তড়াক করে দরজা মেলে সবিনয়ে হাসলো। নম্রতার সহিত অনুরোধ করলো, আসুন ম্যাম, ভাই আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছে।
নিঃস্বাদ অনুভূতি শূন্য, স্তম্ভিত। কেমন রিয়াকশন দিলে মানানসই হবে মাথায় ধরছে না তার। ছেলেটা ওর অত্যন্ত অপরিচিত, এই প্রথম দেখেছে। হতভম্ব দৃষ্টি পুনর্বার মেলে ধরে মাহেশার পানে। মাহেশার ঠোঁটে তখনও মনোমুগ্ধকর হাসির ছোঁয়া লেগে ইশারায় বেরিয়ে যেতে বলছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কোন ভাই, কিছু নিঃস্বাদের জানা নেই। বাধ্য হয়ে এক পা নিচে রাখলো গাড়ির বাহিরে। কর্দমাক্ত ভিজে মাটি ছুঁয়ে দিল জুতা জোড়া। সরব করে নিজের মাথার উপরের ছাতাটা ওর দিকে বাড়িয়ে দিয়ে নিজে বৃষ্টির ছটা গায়ে মাখতে শুরু করলো ছেলেটা। তোর মধ্যেও বৃষ্টির ব্যাগও বাড়তে থাকে। নিঃস্বাদ ইতস্তত করে নিজের হাতে নিল ছাতা। ছেলেটা ভাঁজ করা ছাতাটা খুলে নিজের মাথার উপর দিয়ে খুশিতে গদগদ হয়ে জানায়, চলেন ম্যাম। নিঃস্বাদ দৃঢ় পায়ে হাঁটছে। বৃষ্টিতে মাখামাখি গ্রামের রাস্তা, মাটি পিচ্ছিল, পড়ে গেলেই মান সম্মানের রীতি ঘটবে। ছোটো ছোটো কদমে ছেলেটার পেছন পেছন এলো। গাড়ির দরজা আগে থেকে মেলা, যেন তারই অপেক্ষার প্রহর গুনছিল ওকে ডেকে আনা মানুষটা। আলো ক্ষীণতায় ভুগছে চারপাশ, প্রকৃতিতে আধার, সমস্ত পরিবেশ নির্জীব। বর্ষণ সন্ধ্যা এমনই হয়, প্রশ্নের অভাবে আবছা আবছা দৃষ্টিতে মানুষটার চেহারা দেখা মুশকিল হয়ে পড়ল। তবে নিঃস্বাদ চিনতে পারল তাকে, বিশদ নিখুঁতভাবে। কণ্ঠ হতে অস্ফুট স্বরে বেরিয়ে এলো বিস্ময় মিশ্রিত দুটো শব্দ, প্রহর ভাই। ভিতরে আয় তিলবতী। ভরাট কণ্ঠে কেঁপে উঠল আকস্মিক। নিঃস্বাদের ধীরে ধীরে চলার হৃদস্পন্দন হঠাৎ করে তড়িৎ গতিতে ছুটতে লাগলো। ছাতা বন্ধ করতে নিলে ছেলেটা এগিয়ে এসে বলল, আমাকে দিন ম্যাম, আপনি গিয়ে গাড়িতে বসুন। লজ্জা নেমে আসে ওর রক্তাভ চেহারায়। ছাতাটা দিয়ে আস্তে ধীরে উঠে বসলো গাড়িতে। ছেলেটা দরজা বন্ধ করে চলে গেল। প্রহর ভাই অপরিচিত লোকের সামনে কেন তিলবতী বলে ডাকলো? বেশ শরম লাগছে। সব সময় অপমান করে হয়তো তৃপ্তি পাই। গাড়ির এক পাশে সেটে বসতেই রাগী কণ্ঠ কানের পাতা এসে ধাক্কা খেল। তুই জানালার সাথে চিপকে আছিস কেন? খেয়ে ফেলবো আমি তোকে। অচেরে লাফিয়ে উঠল নিঃস্বাদের অভ্যন্তর। থুতনি গলার কাছে গিয়ে ঠেকল। প্রহর সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজে বাজ খাই গলায় আদেশ করলো, তুই এক্ষুনি কাছে এসে বসবি, নয়তো তোর 28 দাঁত গায়েব করে ফেলবো। এক থাপ্পড়ে না হলে 2 থাপ্পড়ে করব। তবুও তোর কাছে আশা চাই। ভয়ে ভয়ে কিছুটা কাছে গিয়ে বসলো নিঃস্বাদ। প্রহর ভাই এমন ধমকাচ্ছে কেন? পাশে বসতে ওর কেমন কেমন যেন করে। মাঝে 10 ইঞ্চি দূরত্ব থাকলেও বুকটা টিপ টিপ করে, আর এখন তো কাছে, খুব বেশি কাছাকাছি। ভেতরের হাল যদি ধরে ফেলে প্রহর ভাই, তাহলে আজ নিস্তার নেই, পচিয়ে ফেলবে একেবারে। যতক্ষণ না পচা দুর্গন্ধ ছড়াবে ততটুকু সময় বিনা বিরতিতে পচে যাবে কথার মাধ্যমে। নিঃস্বাদ তেমনটা হতে দিবে না। সে বোঝ হওয়ার পর থেকে মায়ের অপমান পচানি সব সহ্য করে আসছে। নিঃশ্বাস ভার ভার হয়ে যায় লোকটা পাশে থাকলে। দেহটা শক্ত করে খিচে বসে রইল। শঙ্কিত হয়ে প্রশ্ন করলো, আমরা কোথায় যাব প্রহর ভাই? তোকে বিক্রি করে দিতে। বিক্রি? হুম। নিঃস্বাদের কাজল মাখা 2 আঁখিতে ভয়ের আভাস। প্রহর ভাইয়ের কোনো ভরসা নেই, ওকে বিক্রি করে দিলেও দিতে পারে। তাছাড়া সৌরভ ভাই বলেছে রাজনীতিবিদরা জঘন্য কাজের সাথে জড়িত থাকে, জনসম্মুখে এক থাকে আর গোপনে সব ধরনের খারাপ কাজ কারবার চালিয়ে যায় ক্ষমতার জোর দেখে। আচ্ছা, প্রহর ভাই এমন হয়ে গেল না তো? রন্ধনরত গলায় বলে উঠল, আমি আপনার সাথে যাব না। তুই 17 বছরের একটা ব্যাককল, কিন্তু এখন যেহেতু আমার তোকে দরকার তাই নিয়ে যাব। তুই যেতে না চাইলেও আমার কিছু আসে যায় না। কেমন মামাতো বোন হলি যে ফুফাতো ভাইয়ের কাজে আসবি না? ধিক্কার জানানো উচিত তোর মতন মামাতো বোনকে। সামান্য কিডনি দুটোই তো দিয়ে দিতে হবে তোর। নিঃস্বাদ স্তব্ধ, হতবাক। প্রহরের কোনো কথা, মজা কোনটা গুরুতর ব্যাপার সে বোঝে না। বয়স 17 হলেও পিঙ্কির মতো ততটা চালাক সে হতে পারেনি। অনেক মেয়ে আছে না, বয়সে যতই হোক ব্যাককল টাইপ, বুঝে কম, চুপচাপ থাকে। সে ঠিক তেমন ধাঁচের। বোকার মতো জিজ্ঞেস করে, আপনি সত্যি আমার বিক্রি করে দেবেন? হ্যাঁ, তোর ক্রেতা বিক্রেতা দুটোই আমি। এখন রোবট না হয়ে থেকে সুন্দর করে বস, ভালো করে শ্বাস নে। কড়া নির্দেশে মনে ভয় নিয়ে একটু টেনশন মুক্ত হয়ে বসল নিঃস্বাদ। ওর দৃঢ় বিশ্বাস প্রহর ভাই এত নির্দয় হবেন না, কেবল খ্যাপানো ভয় দেখানো কাজ তার।
আরও কিছু ভাবতে যাবে নিমেষে বক্ষস্থলে ধূপধাপ কম্পন ছড়িয়ে পড়ল। জোরসে বজ্রপাত হলো হৃৎপিণ্ডের গোপন প্রকোষ্ঠে। 5 আঙ্গুল আঁকড়ে ধরল প্রহরের এক হাত। চিকন কোমরের সুপুষ্ট হাতের চাপ বৃদ্ধি করে প্রহর ওর দেহটা আরও কাছে টেনে নিল। গলায় মুখ গুজে রেখে বলে, নড়বি না নিশু, তোদের বাড়ি গিয়ে না খেয়ে ফিরেছি। তোর কি মায়া হয়নি? মেহমানদের প্রতি তোদের কোনো মায়াই নেই। এখন আমার ঘুম পেয়েছে, তোর ঘাড়ে মাথা রেখে ঘুমাবো। যদি একটু ডিস্টার্ব করেছিস খুব খারাপ হবে। এটুকু বয়সে তুই আমার করা খারাপ কাজটা সহ্য করতে পারবি না। সো বি এ গুড গার্ল বাবু। নিশাতের নরম অপ্রতিভ সুর কানে গেল প্রহরের। সরল স্বীকারোক্তি মেয়েটার। আমার কেমন যেন লাগছে প্রহর ভাই। তোর ভাই খেতে দিল না আমায়, তুই এখন ঘুমাতেও দিবি না? খুব পাথর মন তোদের, সবসময় আমাদের সাথে তোরা অন্যায় করে আসছিস। কেমন কেমন লাগলেও চুপ থাক। কথাটা শুনে নিশাত নিশ্চুপ হয়ে গেল। অপরদিকে ভেতরে তীব্র উন্মাদনায় মেতে উঠেছে আবেগ, কিশোর অনুভূতি। গাড়ির মধ্যে এক বিন্দু আলোর উপস্থিতি নেই। দুধারের জানালার কাঁচ ওঠানো। সামনে তাকিয়ে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন। ঘোর অন্ধকারে লাজে মরণ অবস্থা ওর। প্রহর ভাইকে এত কাছে সহ্য করতে পারছে না সে। গাঢ় নীরবতা ভেঙে 2 বাত ডাকতে চাইল। প্রহর ভাই। সম্পূর্ণ সমাপ্ত করবার আগেই প্রহর কোমরে 2 হাত রেখে চাপ প্রয়োগ করলো। উঁচে বসালো ওকে। সহসা বলে উঠল, মাথাটা টিপে দে, দোয়া করে দেব ভালো বর পাবি। নিঃস্বাদ সচকিত নয়নে তার মুখটা দেখার প্রয়াস চালালো। ব্যর্থ হলো। চারিধারে যে দীপ্ততার দুস্থিতি, তবে নিজের ডান হাতটাকে আবিষ্কার করলো প্রহরের বুকে। দ্রুত ব্যাগে সরে আনলো। ভীরু ভীরু ভাবনা নিয়ে হাতটা তার কপালে স্পর্শ করাতে গিয়ে ভুলবশত ছুঁয়ে ফেললো 2 ঠোঁট। ঝুঁকি খেলো নিমেষেই। প্রহর চাপা গর্জন করে সঙ্গে সঙ্গে। ঠোঁট না, মাথা টিপতে বলেছি। ছি নিশু, অন্ধকারের সুযোগ নিতে চাইছিস? এসব শিখিস এই বয়সে? রফিক আজম জানে তার মেয়ে স্কুলে পড়তে যায়, অথচ আমি জানি স্কুলে প্রেম করতে যায় সে। শুনেছি একটা প্রেমও করেছিস। নিশাদ ভিতর ন্যায় বিচলিত হয়ে বলল, প্রেম করিনি। ছেলেটা শুধু কয়েকবার প্রপোজ করেছিল। শিমুল, আয়না সবাই বলছিল রাজি হয়ে যেতে। এই বয়সে নাকি প্রেম করলে কিছু হয় না। ছেলেটা আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ওরা বলছিল এতে আমাদের অ্যাসাইনমেন্ট করে নিতেও সমস্যা হবে না। প্রেম করতে তো কঠিন কিছু করা লাগবে না, শুধু এক দুটো কথা বলতে হবে। তাই তোর মন গলে যাচ্ছিল? না না না, আমি রাজি হইনি প্রহর ভাই। প্রেম করিনি আমি। আমি জানি, প্রেম করলে তুই এতদিনে আস্ত থাকতি না। শুধু তোর ভেতরের কথা বের করেছিলাম। প্রেম নিষিদ্ধ তোর। নিশাদ সাহস সঞ্চয় করে বসে তখন জিজ্ঞেস করলো, আপনি প্রেম করেন প্রহর ভাই? একটা গাধি পুষছি, গাধিটা বড় হলে আমি বুড়ো বয়সে প্রেম করব। রুক্ষ স্বরে কথাটা বলে প্রহর মুখ গুজে দিল কোমল ঘাড়ে। শ্রাবণ হলো ক্রুদ্ধ কণ্ঠস্বর। তুই আর একটা কথাও বলবি না নিশু, তোর কণ্ঠটাও বিশ্রী, কান ঝালাপালা করে ফেলছে। অবর্ণনীয় কষ্টে ভুগতে থাকলো নিঃস্বাদ। ওর কণ্ঠ বাজে, আর কি বাজে লাগে ওর প্রহর ভাইয়ের কাছে। সারা রাস্তা একটা বাক্য উচ্চারণ করলো না, বরঞ্চ ঘুম থেকে জেগে নিজেকে আবিষ্কার করলো কার বুকে। হৃদযন্ত্রের ক্রিয়ার শব্দ কানে প্রবেশ করছে অবলীলায়। গাড়ি চলছে না, থেমে আছে। একটু নড়তেই প্রহরের গলা শোনা গেল, তুই একটা সুযোগ সন্ধানী মেয়ে নিশু। ওই আমাকে ঘুমাতে দিবি, তা না করে পুরো রাস্তা আমার বুককে তোদের বাড়ির সম্পত্তি ভেবে মাথা রেখে ঘুমিয়ে এলি। এটা প্রহর ভাইয়ের বুক। নিঃস্বাদ নত মস্তকে উঠে বসলো সঙ্গে সঙ্গে। এত শরমের কাণ্ড আজই হতে হচ্ছে। জানালার কাছে টোকা পড়লো 2-1। সামনে ড্রাইভার নেই। কালো কাচ নামিয়ে দিতেই নিঃস্বাদ প্রায় চমকিত। প্রত্যয়ের হাসি লেগে থাকা মুখটা দেখে চিল্লে উঠল মৃদু। ভাই। প্রত্যয় মায়াময় কণ্ঠে বলল, দ্রুত নেবাই পড়ি। গাড়ি থেকে নেমে নিঃস্বাদ 2টো চমকের সাথে পরিচিত হলো। প্রথম চোখের সামনে বিশাল বড় বাড়ি দেখে, দ্বিতীয়ত সম্মুখে দাঁড়ানো গোলগাল চেহারার মেয়েটা চক্ষু আয়নায় ভেসে উঠতেই হুঁশায় গিয়ে সে ঝাপটে ধরলো ওকে। উত্তেজিত সুরে প্রশ্ন করলো, আমার মনে আছে কি সুন্দর হয়ে গেছে তুমি। আর একটু বড় হলে আরো কোনো সমস্যা থাকতো না। ভাইয়া টুপ করে উঠিয়ে নিয়ে আসতে পারতো চিরদিনের জন্য।
ক্ষণিক সময়ের জন্য রাখতে হতো আমার কাছে। নিশাত উষাকে পেয়ে দ্বিগুণ খুশি হয়ে গেল, দু গাল ফুল ফুল হয়ে উঠল। বলল, চিনেছি আপু, তুমিও কত সুন্দর হয়ে গেলে। পুরো 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। গাড়ি এসে থামার পর তুমি ঘুমিয়েছিলে 1 ঘন্টার মতো। তোমাকে অনেক প্ল্যান করে এখানে এনেছি জানো, তাও ভাইকে অনুরোধ করতে করতে অনেক। এত ঘটা করে আনার পেছনে একটা কারণ আছে। নিজ থেকে জিজ্ঞেস করতে হলো না নিশাতের। উষা নিজেই কানের কাছে ফিসফিস করে কারণটা বলল। মুহূর্তেই আর চোখে প্রহর ভাইয়ের দিকে তাকালো। প্রহর সোজা বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে ততক্ষণে। প্রত্যয় উষার মাথায় হাত দিয়ে আলতো বাড়ি দিল, বলল, নিশুকে নিয়ে ভেতরে আয়, ঠান্ডা লেগে যাবে। উষার আগে চাহনি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে। প্রত্যয়ের সাথে আজ ভোরেও ঝগড়া হয়েছে, কণ্ঠে খুব। তোমার চিন্তা করতে হবে না আমার জন্য। তোর চিন্তা করে কে? তোর চিন্তা করবে তোর বয়ফ্রেন্ড, হাবলু বয়ফ্রেন্ড। চোখ গুল গুল করে চাইল উষা, কণ্ঠনালীতে তিরস্কারের ধ্বনি। কেন, তোমার জেলাস হচ্ছে? মোটেও না, তোর ব্যাপারে জেলাস। ও আল্লাহ, ভুলেও না, আমার এত দুর্দিন আসেনি। হতে পারো, আমার একটা প্রেম প্রেম সম্পর্ক আছে, কিন্তু তোমার নেই। স্যাড। প্রত্যয় সাথে সাথে প্রশস্ত বুক ফুলিয়ে প্রবল আত্মবিশ্বাস দেখায়। আমারও হবে একদিন। নিউ ড্রিমস। হবে, খুব শীঘ্রই হবে। প্রেম কেন হবে, একদম বউ সাজিয়ে নিয়ে আসবো মৃন্ময়ীকে। কথাটা উষার হৃদয় স্পর্শ করল। ভাঙন শুরু হলো অন্দর মহলের কোথাও। অদৃশ্য তরল লাল রক্ত বেয়ে গড়াতে লাগলো নিম্নতলে। এটা কেবল অনুভব করলো উষা, জোরালো জেদি অনুভূতি। চিকন সরু ওষ্ঠযুগলে কপট হাসি ফুটে ওঠে। ফকফকা সাদা দাঁতগুলো দেখিয়ে বলে উঠল, আমরা সবাই অপেক্ষায় থাকবো মৃন্ময় ভাবির। 1 সেকেন্ডও অতিক্রম করতে পারল না সময়। নেশাতের হাত ধরে বাড়ির ভেতরে চলে এলো। সেখানে দাঁড়িয়ে থাকলে একটার বদলে দুটো যন্ত্রণা ফেস করতে হতো তাকে। নিজের ভেতরকার শ্রেষ্ঠ যন্ত্রণায় প্রলেপ পড়ার আগেই প্রত্যয়ের চেহারা জুড়ে মৃন্ময়ীকে এখনো অবধি না পাওয়ার বিরহের দেখা মিলত। এটা বিশাল ভয়ঙ্কর যন্ত্রণা ওর জন্য। প্রত্যয়ের কষ্ট ওর কোমল বক্ষস্থলে গভীর ক্ষত করে। ক্ষতটা শুকায় না, আদৌ শুকাবে কিনা জানা নেই ওর। তবে যেদিন ওর প্রত্যয় ভাই মৃন্ময়ী নামের অত্যন্ত রাগে মেয়েটাকে পেয়ে যাবে, সেদিন প্রাণ খোলা হাসি হাসবেও। রেহাই মিলবে প্রত্যয় ভাইয়ের অপূর্ণতার বিস্বাদ হতে। উষার মতে, নিজের যত অপূর্ণতা তালিকায় থাকুক, আমরা যেতে চাই, প্রাণ প্রাণপণে পাগল হতে চাই। সেই প্রিয় মানুষকে পূর্ণতা আমাদের জীবন অনেকাংশ পূর্ণ। আর তার যন্ত্রণা মানে আমাদের হৃৎপিণ্ডে আরো দগদগ খতম। উষার কাছে ভালোবাসা মানেই এটা। ত্যাগ, বিরহ, সুখের ভাগাভাগি বিহীন ও কখনো ভালোবাসা কল্পনা করেনি। মা মারা যাবার পর মজার ছলে বাবাকে বলেছিল, একটা বিয়ে করে দি বাবা। মুশতাক সাহেব ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে জানান, কথাটা যদি তুই আমায় যৌবন বয়সে জিজ্ঞেস করতি, তখন স্পষ্ট উত্তর শুধু হতো না। এখন উত্তর না। তোর মার বিহনে আমার একমাত্র মন সুপেছি আমি। সেই মন কি আর ফেরত পেয়েছি? একটাই মন, একজনের জন্যই ত্যাগ করেছি, তাহলে দ্বিতীয়জনকে কি দিব? ভালোবাসা একজনের তরে হয়, অন্যজনের তরে হয় কেবল সমঝোতা। বাবার এই কথাগুলো এখনো মনে গেঁথে আছে ওর। সেও মন ত্যাগ করেছে শুধু প্রত্যয় ভাইয়ের জন্য। আর প্রত্যয় ভাই মন দিয়েছে মৃন্ময়ীকে। ও না হয় সমঝোতায় বিশ্বাসী হবে, কিন্তু প্রত্যয় ভাইয়ের জীবনটা হোক ভালোবাসাময়। আর নেশাত এত সময় চুপচাপ সব দেখছিল। উষা ওকে নিয়ে বাড়ির ভেতরে আসতেই মিহি কণ্ঠে প্রশ্ন করলো, মৃন্ময়ীকে আপু? উষা ছোট্ট একটা নিঃশ্বাস বিমোচন করে। ভিতরের অনুভূতির প্রতিফলন যেন চেহারায় না হয়, কঠিন চেষ্টায় অন্তর্লিপ্ত। ছোট্ট একটা মেয়ে যা এখনো প্রেম শব্দটার সঙ্গে নিবিড়ভাবে পরিচিতি লাভ করেনি, তাকে প্রেম বিরহ দেখানো নিতান্তই তুচ্ছ। ওর পছন্দের হলুদিয়া পাখিটার কখনো এসবের সাথে সাক্ষাৎ না হোক, বরং শরৎ এবং বসন্ত আসুক নিশাতের জীবনে বারংবার। ভাইয়া পছন্দের মানুষ। নিশাতের সরল দৃষ্টির পরিবর্তন হলো। ঘন ঘন ভ্রুজুরা ললাটে লাগলো কিঞ্চিত। মরিয়া হয়ে বলে উঠল, প্রত্যয় ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? কবে থেকে হলো? তুমি দেখেছো তাকে? গার্লফ্রেন্ড না, মৃন্ময় ভালোবাসে না ভাইয়াকে। ভাইয়া রাজনীতিক বলে অপছন্দ করেন। গত 1 বছর ধরে রিজেক্ট হয়ে আসছে বেচারা।
লম্বা কাহিনী পরে বলবো তোমায়। এখন চলো ফ্রেশ হয়ে খেয়ে নিবে, বাবা আসছেন। দুই ভাই শহরে এসে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলল। ফুপি জানে এই কথা? অবশ্যই জানবে। ওনার ছেলেরা আবার চুরি করে কিছু করেন না, বড়দের মানেন নাকি যা করে সামনাসামনি। দুটোই তেরা প্রকৃতির। প্রহর ভাইয়া একটু বেশি তেরা, সাইকো, বেয়াদব শব্দ তিনটি তার সাথে অত্যাধিক মানানসই এবং যোগসূত্র। উষা আপু বলেছে বলে, নয়তো সে কখনো ওকে এই বাড়িতে নিয়ে আসতো না। এসব ভাবতে ভাবতে ও উষার পিছু পিছু আসলো। একেবারে দক্ষিণের রুমের দরজাটা খুলে দিয়ে উষা ওর দিকে তাকায়, মায়াবী দৃষ্টি দিয়ে বলল, এটা আমার রুম নিশিতা। এক রাতে বিশেষ অতিথির জন্য আমি নিজে সাজিয়েছি রুমটা। একটু স্তব্ধ হয়ে বিষণ্ণ স্বরে বলে, তোমাকে বলে করিয়ে আনতে পারলে আমি বহুদিন রেখে দিতাম, কিন্তু তোমার বাবা দিবেন না। শুনেছি আমাদের বাড়িতে লোকেদের পছন্দ করেন না তিনি, কি কারণে জানি না, তবে অঙ্কেল একদিন জানবে। তারা বাড়ির সবথেকে সুন্দর হলুদ পাখিটা আমাদের বাড়ির পাশে খুশির কারণ। তোমাকে আমরা ভীষণ ভালোবাসি নিশিতা। নিশাত, ভালো না বেঁচে থাকলে যাবে না, ভারী মিষ্টি তুমি। প্রশংসার ভারে নিশতের মাথা ঝুঁকে গেল। কপুলদয় রঞ্জিত হলো ঈষৎ লালে। উষা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল খানিক সময়, যেতে যেতে বলল, তুই ফ্রেশ হও, আমি আসছি। সিঙ্গেল মানুষের জন্য পারফেক্ট গোছানো একটা ছোট কক্ষ, সাথে লাগোয়া একটা ছোটখাটো ব্যালকনি। বিছানার মাথার দিকে দেয়ালটায় লতার মতো এলোমেলো হয়ে শোভা পাচ্ছে কিছু ফেরি লাইট। আর লাল নীল নয়, স্রেফ হলদেটে আলো খেলা করছে সমস্ত কক্ষে। ফেরি লাইটের দুই পাশে দুটো পেন্টিং। রুমের এক পাশে একটা সোফা, টি টেবিল, আর এক পাশে একটা ওয়ার্ডরোব। আর একটু দৃষ্টি বোলাতে নিশতের উৎসুকতায় ভরপুর নয়ন যুগলে আটকালো লাভ শেপের রেড কালার দুটো ছোট আকৃতির বালিশ। নিশাত অনতি বিলম্বে মনে মনে বালিশ দুইটার নামকরণ করলো বাচ্চা বালিশ। এরকম একটা রুমেই ও সবসময় চেয়েছিল, কিন্তু মার কাছে আবদার করলে মায়ের একটাও মাটিতে পড়বে না। প্রয়োজন ব্যতীত আজাইরা আবদার পছন্দ করেন না রুকেয়া। সকালে গোসল দিয়েছে, এত ঠান্ডায় আর একবার স্নান মানেই জ্বর তরতরিয়ে চলে আসবে। তার থেকে হাত মুখ ধুয়ে নিলেই চলবে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে আসলো। নজর সোজা গিয়ে পড়লো তিনটি ক্যাকটাসের উপর। মাঝের টবের ক্যাকটাসটার গায়ের কাটার দিকে তাকে বিড়বিড় করলো নিঃস্বাদ, আপনি ঠিক ক্যাকটাসের মতো প্রহর ভাই, কাছে গেলেই মনে হয় কাটা বিঁধে শরীরে। কিন্তু আবারও যে কাছে যেতে হবে তোমাকে। আকস্মাৎ মেলি স্বরের শিউরে উঠল নিশাতের তনুমন। বিনা সময় ব্যতীত মাথা ঘুরিয়ে চাইল, লাজুক হাসল। উষা হাতের শপিং ব্যাগটা দেখে বলে উঠল, খেয়ে নিবে, তারপর রেডি হতে হবে। আমার ভয় লাগছে আপু। ভয় কেন? আমার দৃঢ় বিশ্বাস ভাই আমাকে কিছু বলবে না। নিশাত মাথা নুয়ে বলল, আমাকে মেরে ফেলবে। উষার হাসি পেল, ভরসা দিয়ে বলে, বিশ্বাস করো ভাইয়া আমাকে মারবে না, বরং খুশি হবে। গত 3 বছর ধরে ভয়ে ভাইয়াকে জন্মদিন উইশ করতে পারি নাই, কিন্তু এবার তুমি পারবে। 3 বছর আগে জন্মদিনে কেক ফেলে দিয়ে রুমের দরজা বন্ধ করেছিল সারা রাত। পরের বছরে কাকিমণি উইশ করতে চেয়েছিল, কিন্তু কঠিন নিষেধ করে দিয়েছে ভাইয়া। এরপর পেছনের রিজনটা জানি না, তবে জন্মদিনটা প্রতি অন্যরকম রাগ চেপে রয়েছে। আমার সাথেও যদি রেগে যায়? রাখবে না? তাই তো ভাইয়া বহুদিন ধরে দেখি না বলে আবদার করে নিয়ে এসেছে। কেন রাখবে না? কারণ তুমি স্পেশাল, বড্ড স্পেশাল। নিশাত বিস্ময়কর দৃষ্টি তাক করলো। কণ্ঠনালী ভ্যাত করে বেরিয়ে এলো একটাই শব্দ, স্পেশাল। উষা মাথা নাড়িয়ে বলে, এখন চলো খাবে। বাবা ভীষণ ক্লান্ত ছিলেন, তাই মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে। সকালে দেখা করবেন তোমার সাথে। প্রত্যয় ভাই আগেই খেয়ে নিয়েছেন। প্রহর ভাইয়ের নির্দিষ্ট নিয়ম নেই, মন মর্জি হলে খাই। আমি খাবো না আপু, দুপুরে খেয়ে পেট ভরা। চলো যাই। তুমি একা যেতে হবে? যেভাবেই হোক ভাইয়াকে নামিয়ে ছাদে নিয়ে যেতে হবে তোমায়। আমরা সবাই অপেক্ষা করছি। প্রত্যয় ভাই, আরুষি, তুবা, নাদিম সবাই অপেক্ষা করছি ছাদে। বাকিদের তুমি চেনো না, পরিচয় করিয়ে দেব। ভাইয়াকে সারপ্রাইজ দিতে বলে ওরা লুকিয়ে আছে। তুমি প্লিজ মানিয়ে নিয়ে আসো। নিশাতের বারবার মনে হচ্ছে ঠিক 12টায় ও মারাত্মক ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। এখনই হৃদস্পন্দন বেসামাল হয়ে পড়ল।
উষা তাকে নিয়ে রুমে এসে বলল, তোমাকে সাজিয়ে দিই আগে, তারপর আমি রেডি হয়ে নেব। তুমি একেবারে ভাইয়াকে নিয়ে ছাদে চলে আসবে। লং একটা হোয়াইট বার্বি গাউন পরতে হলো নিশাদকে উষার জোড়াজুড়িতে। লম্বা ক্যাশ উন্মুক্ত করে দিয়ে মাথায় সাদা স্টোনের ক্রাউন পরিয়ে দিল, কানে স্টোনের গোল ইয়ারিং, হাতে একটা ব্রেসলেট, সাথে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক দিয়ে দিল। দর্পণে নিজের প্রতিবিম্ব চোখে পড়তেই রক্তিম অধরদয় অল্প স্বল্প আলাদা হলো। আনমনে নিশাতের বদনে স্পর্শ করল লাজ। উষার আনন্দিত গলা। স্পর ভাইয়ের মামনি মেয়ে প্রিন্সেস নিশু তৈরি। নিশাদকে নিয়ে প্রহরের দরজার সামনে আসলো উষা, পা টিপটিপে। দরজাটা ভেজানো, ফিসফিসিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি ধীরে ধীরে যাও, অপেক্ষায় থাকবো। নিশাদ সূক্ষ্ম ঢুক গেল। ইতিমধ্যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ওর সঙ্গে ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার মনে হচ্ছে তাকে বলির পাঠা বানানো হলো। কোথায় কি খুশি হয়েছিল এখানে এসে, কিন্তু আনন্দের জলাঞ্জলি তখনই হলো যখন উষা কানে কানে জানায় প্রহর ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে কৌশলে অনুরোধ করে এখানে আনিয়েছে ওকে। এটা প্রহর ভাইও জানে না। উষা গত 1 মাস ধরে ওকে দেখার জন্য বার কতক বলেছে, তাই সুযোগে ওর মন রাখতে নিয়ে এসেছে প্রহর। নয়তো মানুষটা ওকে দেখলেই কেমন দাঁত কিরমির করে চোখ রাঙায়, মুখ দেখলেই বোঝা যায় সহ্য করতে পারে না। এখন কি হবে নিশাদ জানে না, শুধু জানে গাল হাত পা রক্ষা করতে হবে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো, কেউ নেই। হালকা সমীরণ, বৃষ্টি মিলে ঝুলে শীতল করে রেখেছে কক্ষ। 2 হাতে ভারী মোটা গাউনটা আলগে আরো 2 কদম এগিয়ে গেল সে। নিস্তব্ধ রুমে কারো অস্তিত্ব না পেয়ে বুকের উচ্চাটন ক্রমশ বেড়েই চলেছে। ঘড়ির কাঁটার শব্দের ন্যায় অভ্যন্তরে টিক 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 আওয়াজ। শীতল কণ্ঠে টেনে টেনে ডাকল, প্রহর ভাই। নিজের কণ্ঠ শুনে নিজে হতবাক। চিকন বাজে শোনালো ডাকটা। গলা ছেড়ে আবারও ডাকল, প্রহর ভাই। বাথরুমের দরজা মিলে দ্রুত পদে বেরিয়ে এলো প্রহর। মেঝে থেকে দৃষ্টি উঠাতেই বুক লাগাতার দরফর করতে লাগলো নিঃশ্বাসের। লোমশপূর্ণ পা উপরের অংশ উদম, পরনে কেবল একটা সাদা তোয়ালে। এসব দেখে উল্টো ঘুরে তাড়াহুড়ায় চলে যেতে নিয়ে হুমড়ি খেয়ে থাপ করে পড়লো মেঝেতে। ব্যথায় কোকে উঠল মৃদু, সেদিকে খেয়াল নেই। এখনো চোখে ভাসছে শুধু প্রহর ভাইয়ের তোয়ালে থাকা অর্থ উন্মুক্ত দেহ। ওঠার চেষ্টা করতে নিলে শুনল, বাথরুম থেকে ডেকে নিয়ে এসেছিস আমার রুমে অ্যাক্সিডেন্ট করার জন্য? তিরিক্ষে মেজাজ আজ করতে পেরে উঠতে নিয়ে আবার পড়লো মেঝেতে। গড়াগড়ি খাওয়ার অবস্থা। এত বড় ড্রেস সামলে উঠা দায় হয়ে পড়েছে। প্রহর এক নজর তাকিয়ে বলে, পড়ে থাক, উঠতে পারলে উঠবি, নয়তো গড়াগড়ি খেল। আমার সরল সোজা ভদ্র মোড নষ্ট করে ফেলেছিস তুই। কাপড় নিয়ে নিশাদকে এভাবে ফেলে রেখে ফের বাথরুমে চলে গেল। ফিরে এলো 1 মিনিটের মাথায়। নিচে বসে কর্কশ কণ্ঠে ধমকালো, আবারও একটা জঙ্গলের মতো ড্রেস পরেছিস। সেই ড্রেস নিয়ে মেঝেতে বসে কোমর ভেঙে ডান্সটাও কিন্তু জোশ হচ্ছে। গড়াগড়ি ডান্স, একটুর জন্য আবারও নায়িকা হতে পারলি না? এরকম সেজেছিস কেন? নিশাদ ভুল করেও কোনো রকম মুগ্ধতার আভাস দেখেনি প্রহর ভাইয়ের 2 চোখে। সরল স্বাভাবিক চাহনি, কণ্ঠে রাগের চিহ্ন প্রমাণিত। ওকে দেখতেই পারে না প্রহর ভাই। মাথা নুয়ে উঠতে গেলে প্রহর এক টানে নিজের কোলে তুলে নিল, শক্ত করে নিজের সাথে মিশে নেয়। রসকসহীন কণ্ঠ, কেন এসেছিস আমার রুমে? চিনলি কিভাবে এটা আমার রুম? উষা আপু দেখিয়ে দিয়েছে। কেন? আমি আসতে চেয়েছিলাম তাই। নিশাদ সাপোর্টের জন্য আস্তে আস্তে 2 হাত প্রহরের গলার দিকে নিয়ে গেল। সে যদি ফেলে দিতে নেয় গলায় ঝুলে পড়বেও, যেন ফেলতে না পারে। এতে মারতেও পারবে না। চোখ বন্ধ করে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ভয় ভয় দুর্বল কণ্ঠস্বর, কানটা একটু কাছে আনবেন প্রহর ভাই? প্রহর ভ্রু কুচকায়। ঘন ঘন পল্লবের কম্পনের খেলা দেখে, ঠোঁট জোড়ার নড়চড় দেখে। মায়াবী মুখে ভয়ের ছাপ স্পষ্টমান। প্রশ্ন করল, তোর মতলব ভালো না। আমার প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আমায় খুন করতে আসিসনি তো? নিশাদ কিংকর্ত বিমূঢ়, চোখ মিলিয়ে উত্তর দেয়, আপনাকে মারবো কেন? মারতেই পারিস, কারণ আমি তোকে মারি। প্রহর ভাই। ব্যগ্র কণ্ঠে ডাকে নিশাদ। বল। আমি সত্যি কিছু বলবো। প্রহর বিছানায় বসলেও নিশাদকে কোলে রেখে কানটা ওর মুখের কাছে পেতে দিয়ে বলল, বল। হ্যাপি বার্থডে প্রহর ভাই। নরম সুরের বাক্য শ্রবণ হতেই নিশাদকে ছিটকে ফেলল বিছানার মাঝখানে প্রহর। নিশাদ স্তব্ধ। প্রহর আলতো ঝুঁকে আসলো ওর দেহের উপর। ঠান্ডা স্বর ধাক্কা খেল
চার দেয়ালে, নিশাতের কানে। বাহ, নিশু তুই চালাক হয়ে গেলি। আরেকবার উচ্চারণ করতো। নিশাতের শ্বাস আটকে আসছে। অন্যত্র চেয়ে খুব লজ্জা মাখা কণ্ঠে বলল, একটু দূরে সরুন না প্রহর ভাই। কেন? ধারালো প্রশ্ন। দূরত্ব আরো খুঁজল। কথায় তালগোল পাকিয়ে ফেলল নিশাত। ভুলবশত মুখ থেকে বেরিয়ে এলো, কাছে আসবেন না, কেমন অসভ্য ফিলিং হচ্ছে প্রহর ভাই। বলা শেষ করে দুই হাতে নিজের মুখ চেপে ধরল। প্রহর আর একটু গভীর হয়ে কঠোর গলায় ফিসফিস করে উচ্চারণ করলো, আসবই, কারণ আমি অসভ্য। সেজে গুজে বার্থডে উইশ করার আগে মনে পড়েনি প্রহর ভাই প্রচুর খারাপ, প্রচুর। প্রহর হালকা ভেজা তোয়ালে টানলো বাথরুম থেকে। নিশাত তখনও বিছানায় শুয়ে আছে। এতটা সময় প্রহরের অর্ধ উদম দেহটা ছিল তার উপর। দেহ দুটোর দূরত্ব ছিল, ছুঁয়ে দেয়নি, তবু বিনা স্পর্শে সমগ্র দেহ শিউরে উঠেছিল বারবার। ভয় এখনো হৃৎপিণ্ডের লাভ ডাব শব্দ ক্রমাগত বাড়ছে। উঠতে পর্যন্ত পারছে না। চিকন শরীরটা ভয়ের ঠেলায় কমজোর হয়ে পড়েছে। প্রহর নিঃশব্দে ওর হাত দুটো শক্ত করে ধরে একত্রে করে নিল। কবজিতে ক্ষীণ ব্যথা অনুভূত হলো ওর, তবু চুপসে রইল সে। কলে দিয়ে হাত বাঁধতে দেখে কণ্ঠস্বর কাঁপল। কি করছেন? চুপ। সশব্দে ধমকে উঠে প্রহর, কণ্ঠে ক্রোধ ঝাঁজ। নিশাতের অন্তঃপুরের অবস্থা শোচনীয়। চোখ থেকে ফটাফট অশ্রু গড়াতে লাগলো। গাজল লেপটে গেল, মাথার ক্রাউন সরে গিয়ে চুল এলোমেলো। প্রহর হাত বেঁধে টেনে উঠে বসালো ওকে, বলল, তোর জন্যই আমার মেজাজের গতিবিধির পরিবর্তন হয়, তোর জন্যই মুড নিয়ন্ত্রণে থাকে না, তোর জন্যই 3 বছর আগে বার্থডে সেলিব্রেট করা বন্ধ করেছি। এখন তুই এসেছিস উষার কথাই সেজে গুজে আমাকে উইশ করতে। জুতা মেরে গরুদান, একদম কাঁদবি না। 10ম শ্রেণী পড়ুয়া গ্রামে বড় হওয়া নিশাতের আজও তেমন বুঝ হয়নি। তবে এটা অনুধাবন করলো প্রহর ভাই একটু বদলায়নি। আগের মতোই নিষ্ঠুর ওর সাথে। কান্না বন্ধ করতে গিয়ে আরো বাড়ল। আওয়াজবিহীন নিঃশব্দে গাল ভিজিয়ে গলা বেয়ে বুকে এসে ঠেকছে অশ্রুবিন্দু। প্রহর ফের চাপা গর্জন করে, কাঁদলে শাস্তি দ্বিগুণ হয়ে যাবে নিশু। চুপ চুপ। আমি খারাপ জানিস না? তোকে সহ্য করতে পারি না আমি। তোদের বাড়িতে গেলে মামু অপমান করে, তোর মুখ দেখলে মামুর মুখ মনে হয়, তাই তোকে অসহ্য লাগে। আবার 3 ফুটের শরীরে একটা ডাবল সাইজের গাউন পরেছিস, বিশ্রী লাগছে দেখতে। নিশাত নাক টানছে, পাগল লাগছে তার প্রহরকে। এত সুন্দর করে সেজে গুজে সে উইশ করার পর কেউ এমন ব্যবহার করতে পারে? থাকবে না ওইখানে। অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা নুয়ে রেখে কম্পনরত গলায় বলে, আমি চলে যাব। যা। নিরলস স্থির কণ্ঠস্বর। মস্তিষ্কে আগুন জ্বলছে প্রহরের। সাহস কি করে হলো এই মেয়ের এত সেজে গুজে আসার? নিশাত বাঁধা হাত নিয়ে ভারী গাউনে ধীরস্থির পায়ে হাঁটছে। ফিরে একবার প্রহরের দিকে তাকায়, ঠোঁট ভেঙে কান্না আসছে। অল্পতেই বড্ড আঘাত পেয়েছে ওর অপরিপক্ক মনটা। জ্ঞান বোঝ ধ্যানেও তো পুরোপুরি হয়নি ওর। সবে যখন হওয়া শুরু তখন থেকেই প্রহরের দ্বারা রীতিমতো অত্যাচারিত হয়ে আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে দেহটা টেনে সিঁড়ি বেয়ে সদর দরজায় সে থমকে দাঁড়ায়। আরেকটু হেঁটে গেট অব্দি আসে। দাঁড়ানোকে দেখে গেট লাগিয়ে দেয় সাথে সাথে। বিনয়ী আচরণ করেন, বলেন, ছোট ছোট আকৃতির চোখ দুটো লাল নিশাতের। কিশোরী মন যে দেখে বলে, আমি চলে যাব, গেট খুলে দিন। কে মানা করেছে? আমি। পেছন থেকে চেনা স্বর শ্রবণ গ্রন্থিতে পৌঁছাতেই তড়াক করে ঘাড় ফিরে দেখে প্রহর। খালি শরীরে চলে এসেছে। নির্লজ্জ লোক। সামনের দিকে পা বাড়াতেই প্রহর ওকে কোলে তুলে নিয়ে সোজা হাঁটতে শুরু করলো। নির্বাক স্তব্ধ সে, নড়ল না। যা মর্জি হয় করুক, কথা বলবে না। রুমে এনে ওকে বিছানায় বসিয়ে বলে উঠল, তুই যেতে পারবি না। আমার মন ঠিক হয়েছে, শাস্তি দেব না তোকে। আমি যেহেতু এনেছি রক্ষা করা আমার দায়িত্ব, আমাকে আমার কর্তব্য পালন করতে হবে। রাজনীতিবিদের কর্মই জনগণের সেবা করা, সেই হিসেবে তুইও সেবার অন্তর্ভুক্ত। নিশাত নিশ্চুপ থাকবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। চোখ ফুলে গিয়েছে তার। প্রহর ব্যাট সাইডের টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ওর কাছে আসলো। চিবুকে আঙুল চেপে ধরে ফ্যাকাশে মুখশ্রীটা তুলে ধরে নিজের দিকে। দুজোড়া চোখের মিলন ক্রিয়া ঘটতে ঘটতে অসমাপ্ত থেকে যায়। শানিত চাহনিতে চোখ রাখতে পারে না নিশাত। চক্ষুদয় নিমিলিত হয়ে আসে তৎক্ষণাৎ।
শ্যাম পুরুষের রসপূর্ণ চাহনি ওর নরম হৃদয় আস্থির গভীর দাগ কাটে। প্রহর টিস্যু দিয়ে গালের কালি মুছে দিয়ে বলে, তুই সাধারণ থাকলে আমার খারাপ লাগে, অসাধারণ হলে আরও বেশি খারাপ লাগে। সব দিক থেকে তুই আমার খারাপ করিস, তাই আমি তোকে বাঁচাতেই তোর সাথে খারাপ করতে হয়। নিশাত এরকম রহস্যজনক কথার মানে ধরতে পারে না। নীরবতা ভঙ্গ করে তীব্র অভিমান ব্যথা নিয়ে দুইবার বলে ওঠে, আমি পিঙ্কির কাছে যাব। প্রহর তোয়াক্কা করল না, উৎফুল্ল গলায় জিজ্ঞেস করে, খালি হাতে উইশ করতে চলে এলি? কেক কই? উষা আপুর কাছে। বালিশের পাশ হতে মোবাইলটা নিয়ে প্রত্যয়কে কল লাগালো প্রহর। রিসিভ হতে হেলো বলাতে সময় নষ্ট করলো না, বরং এক বাক্যে আদেশ করলো, কেকটা নিয়ে আমার রুমে আয়। উষা ছাদের উপর থেকে নিশাতের কান্না মুখ, ভাইয়ের কান্না দেখেছে। প্রত্যয়ের সঙ্গে সঙ্গে ছুটে আসে। ওর পেছন পেছন আসে আরশি, তুবা, নাহিদ, সকলে। দরজার সম্মুখে ভিড় জমায় সব কটা। হয়তো অপরাধীর ন্যায় বিছানায় বসা নিশাতকে দেখা যাচ্ছে। উষার মনে বিষণ্ণতাদের প্রবেশ হয়। সে ভেবেছিল নিশাতের প্রতি ভাইয়ের দুর্বলতা আছে, নিশাতকে মানবে, কিন্তু হলো তার ব্যতিক্রম। মেয়েটার কি হাল করেছে। মায়া হয়। প্রহর গায়ে টি শার্ট জড়িয়ে ভ্রু কুচকে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, কেকটা রেখে যা প্রত্যয়। কেকটা রেখে প্রত্যয় করুণ দৃষ্টি নিক্ষেপ করলো নিশাতের দিকে। অনুমতি চাই। নিশুকে নিয়ে যায় ভাই। জবাব আসে, ও এখানেই থাকবে, তোরা যা। নিমিষে নিশাতের ঠান্ডা কণ্ঠ শুনে প্রত্যয়, আমাকে নিয়ে যাও ভাইয়া। তুই এখন এই রুম থেকে বের হলে গ্রামে ফিরতে পারবি না। তুই যা প্রত্যয়। শান্ত গলায় থ্রেটমূলক বাক্য। প্রত্যয় বেড়ে এসে উষার উপর চিৎকারের মেলা জোরে দিল। রেগে মেগে আগুন সে। তোকে কতবার বলেছে এটা কোনো মজা না। 3 বছর আগে কোনো মজার ঘটনা ঘটেনি উষা। মাইকে নিজের চরিত্র দাগ বহন করতে হয়েছে। চরিত্র দাগ লাগলে কেমন লাগে সেটা যার সাথে ঘটে সেই বুঝে। নিশুকে পাঠিয়ে ভুল করেছিস, আমি তোকে নিষেধ করেছিলাম। উষা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ভুলটা ওরই। ভাবেনি প্রহরের জন্মদিনের প্রতি আঘাত জেদের জন্য নিঃশ্বাস জড়িত। সেই মেয়েটাও তো জানে না। প্রহর ড্রয়ার থেকে বড়সড় একটা ছুরি বের করে। নিশাতের গলা শুকিয়ে এলো সেই দৃশ্য চক্ষু আয়নায় আটকাতে। প্রহর ভাইয়ের উপর তার আর কোনো বিশ্বাস অবশিষ্ট নেই। এই ম্যাগ, এই বৃষ্টির টাইপ অবস্থা লোকটার। উত্তেজিত হয়ে বলল, আমি যাব না প্রহর ভাই, এখানেই থাকবো, সারা রাত থাকবো। প্রহর চেয়ার টেনে কেকটা হাতে নিয়ে ওর মুখোমুখি বসলো। ছুরি দিয়ে কেকটা কেটে এক পিস নিশাতের লাল ওষ্ঠযুগলের সন্নিকটে ধরে প্রশ্ন করে, সারা রাত থেকে কি করবি? তুই সারা রাত থাকলে আমি চরিত্রহীন হয়ে যাব। থাকতে পারবি না তুই, কেক খা। নিশাত বিস্ময়াবিষ্ট। প্রহর ভাইয়ের উপর নয়, নিজের উপর। প্রহর ভাই সর্বদা উল্টাপাল্টা বলেন, কিন্তু ওর কেন অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রহর ভাই চোখ রাঙালেও তার কান্না চলে আসে। একটু নরম হয়ে কথা বললে শান্তি লাগে। এই মানুষটা সবসময় তার সাথে নরম ব্যবহার করলে এত ভয় পেতে হতো না ওর। কিন্তু ওকে কাঁদাতে, মারতে, বকতে, অপমান করতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এটাই কঠিন নির্মম সত্য। খাবো না। কেন খাবি না? নিশাত খানিকক্ষণ ভেবে উত্তর দেয়, যার জন্মদিন সে আগে খায়। আমার মতো বুড়ো লোকের আবার কিসের জন্মদিন? নিশাত হয়তো বিহ্বল হয়ে জিজ্ঞেস করে, আপনি বুড়ো? তোর কি আমাকে জোয়ান লাগছে? বুড়ো হলেন কিভাবে? মহানন্দ গ্রামের রফিক আজম নামের এক বুড়ো আমাকে বলেছে তার মেয়ের তুলনায় আমি বুড়ো লোক। তাই ভাবছি তোর জন্য কোচি দেখে একটা ছেলে দেখব। ফুপাতো ভাই হয়ে মামাতো বোনের বিয়ের দায়িত্ব না নিলে জীবন বৃথা। নিশাত কিছু বলতে নিবে প্রহর ওর মুখে কেক ঢুকে দিল। শুধু এটুকু না, একের পর এক কেকের পিস খাওয়াতে শুরু করে। মেয়েটা ঢুক গেলে বলে, প্রহর ভাই আর খাবো না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই খাবি, আমি কেক খাই না। টাকা দিয়ে কিনে এনে নষ্ট করার কোনো মানে হয়? আমি তোর জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবো। পেট ব্যথা করছে। ওষুধ কিনে দেব। আর খেলে বমি চলে আসবে। বমি হলে হবে। নিশাত উপান্তর না পেয়ে বাঁচার জন্য ভয়ঙ্কর এক ঘটনা ঘটালো। মুখ গুজে দিল প্রহরের বুকে। কেকটা পড়ে গেল মেঝেতে। খাবে না আর সে। বুকে মুখ গুজে রাখলে কিভাবে খাওয়াবে প্রহর ভাই? অধৈর্যরা লুকিয়ে রাখলো অতি সন্তর্পণেই বুকে। প্রহরের ভারী কণ্ঠ শোনা যায় তক্ষুনি, যুদ্ধ লাগিয়ে দিয়েছিস তুই নিশু। যুদ্ধ লাগলে লাগুক, মুখ আর তুলবে না ও।
প্রহরের বদ কাণ্ড থেকে রক্ষা পেতে এছাড়া আর রাস্তা খোলা দেখতে পায়নি সে। চারিদিকে কেবল ছিল অন্ধকার। খাবার টেবিলে মুশতাক সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয় নিশাতের। ফর্মালিটি ব্যতীত বাড়তি কোনো কথা বের হলো না ওনার মুখ থেকে। এতে আহত অনুভব করেও তার আশুটা বোধ হয় ওনার পছন্দ হয়নি। আবার হতে পারে উনি অল্পভাষী মন্ত্রী মানুষ, গম্ভীর গম্ভীর ব্যাপারটা জায়েজ। রাতে আর কি হয়েছিল তার মনে নেই। সকালে নিজেকে নিজের রুমেই পাই। সেখানের পাশে বসা উষার দেখা মিলে ঘুমে ভরপুর চোখ দুটো মেলে ধরতেই বার কতক অপরাধের ন্যায় ক্ষমা চেয়েছে উষা। তার বেশ লজ্জা লাগছিল উষার এভাবে ক্ষমা চাওয়ায়। প্লেট দেওয়া দুটো রুটি থেকে একটু একটু ছিঁড়ে নিয়ে মুখে তুলছে। সাথে কিচ্ছু নেই। খাবারে বেশ অনীহা কাজ করছে। মনের হাল ভালো না মেটার। থেকে থেকে প্রহরের বক্ষে ঠোঁট গুজে দেওয়াটা মনে পড়ছে শুধু। মুশতাক সাহেব প্রত্যয়ের সাথে মিটিং নিয়ে কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন। প্রহর উঠেছে? প্রত্যয় নম্র স্বরে প্রত্যুত্তর করল। ভাই ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দিলে ভালো হতো, রাতে কথা বলতে পারেনি, আর্জেন্ট কথা আছে। আচ্ছা, আমি যাচ্ছি। নাস্তা শেষ করে যাও। ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হয় প্রহর। টেবিলের উপর থেকে আপেল নিয়ে একটা কামড় বসালো। মুশতাক সাহেব ব্যাপারে চোখ বুলিয়ে একটা পেজে এসে থামলেন। চিহ্নিত করে একটা অংশ দেখে বললেন, এই মেয়ে তোমার রাজনীতিতে বিশাল অবদান রাখবে। শত্রুপক্ষের মেয়ে বলে কথা, তাছাড়া প্রস্তাবটা তোমার প্রতিপক্ষ নিজেই রেখেছেন। দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর আস। প্রত্যয় কথার মাঝে ফুরন কাটে। একটা মেয়েকে টার্গেট না করলে হয় না? মেয়েকে টার্গেট করা হলো কোথায়? সে আমার বউ হতে যাচ্ছে। সোজা কথা প্রহরের। মুশতাক সাহেব বললেন, দেখা করতে যাচ্ছ তাহলে? প্রহর চেয়ারে বসে উষাকে এক কাপ কফি দিতে বলল। নিশাতের প্লেট থেকে একটা রুটি নিয়ে নিল নিজের প্লেটে। নিশাত হতভম্ব। সামনে 10 থেকে 12টা রুটি রাখা, অথচ ওর থেকেই নিতে হলো। প্রহর ডাল ভাজি নিতে নিতে বলল, যাব বিকালে, নিশুকে নিয়ে যাব সাথে। ও কেন যাবে? মুশতাক সাহেব অবাক হলেন। নিশাতকে প্রহরের রাজনীতির পথের কাটা মনে হয় তার। তিনি চান প্রহর বড় হোক, রাজনীতিতে রাজত্ব করুক। প্রহর মুখের খাবারটা গেলে তেজহীন দৃষ্টি নিবদ্ধ করে মুশতাক সাহেবের দিকে। বলে, ফুপাতো ভাইয়ের হবু বউ দেখতে। নিশাত এক দুঃসাহস করে বসলো। গলা উচ্চালো একটুখানি। আমি যাব না। সহসা কথার পৃষ্ঠে শুনতে হলো, তুই বউ না দেখতে গেলে আমি বিয়ে করব না। আমার বিয়ে না করার দায় মাথায় নিতে হবে তোর। নিশাতের চিল্লি বলতে মনস্পৃহা জাগে। আপনি বিয়ে না করলে আমার কি প্রহর ভাই? আপনি বিয়ে করলেই বা কি? আমার কেন মন খারাপ লাগছে? কি রে, তুই নাকি চাচ্চুর বাসায়? শিমুলের হন্তদন্ত ব্যগ্র গলা শুনে ঘাবড়ে গেল নিশাত। কল দিয়ে হ্যালো না সুজার সাপটা প্রশ্ন ছুড়ে মারল মিতা। কথা বলার ইচ্ছে নেই ওর শিমুলের সঙ্গে। সে কেন কোনো দিনও বলেনি প্রহর ভাইয়ের পছন্দের মানুষ, প্রেমিকা আছে। প্রিয় বান্ধবীর প্রতি ভারী অভিমান জড়ো হয়েছে মনে। নরম গলায় বলে। অপর পাশ থেকে শিমুলের দ্বিগুণ তেজি কণ্ঠ। তুই ভাইয়ের সাথে চাচ্চুর বাসায় গেলি, অথচ আমাকে বললি না। অনেক পর হয়ে গেছিস তুই নিশু। উষা আপুর সাথে কথা না হলে কখনো জানতেই পারতাম না আমি। আদৌ তুই বলতি কি না সন্দেহ আছে। তুইও তো আমার কাছ থেকে লুকিয়েছিস কথা। বলিসনি প্রহর ভাইয়ের পছন্দের মানুষ আছে? ওই পাশে বোধহয় বজ্রপাত পড়েছে এবং তা ঠিক শিমুলের উপর। নিশাতের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। কি তুই জেনে গিয়েছিস? হ্যাঁ, আজ প্রহর ভাই আমাকে ওনার হবু মানে পছন্দের মানুষ দেখতে নিয়ে যাবেন। আমি গিয়ে কি করব বল? যাব না আমি। ভাইয়ার বউকে তুই আগে আগে দেখে ফেলবি, এটা সৌভাগ্যের ব্যাপার। কেন, তোরা দেখিসনি? দেখেছি 1000বার ভাইয়ের চোখে, তার জন্য পেয়ার। শিমুলের গানের সুর শ্রাবণ হওয়া মাত্র নিশাতের মনের ঘরের জাল ফুটো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে থাকে বিরতিহীন। সকালে নাস্তার টেবিলে প্রহরের বিয়ের কথা শুনে অজানা মন খারাপেরা প্রবল আস্থা নিয়ে বসত গড়েছে দীর্ঘদিন থাকার। নেভে যাওয়া কণ্ঠে প্রশ্ন করল, তোর ভাবি কেমন? তৎক্ষণাৎ শিমুলের গর্বিত কণ্ঠস্বর শ্রবণ পথে এলো। প্রহর ভাই যদি হয় ডায়মন্ড, সে হলো প্লাটিনাম।
এজন্যই ভাইয়া হয়তো তাকে এত চায়, জাস্ট মুখে বলে না। নিশাতের বিষণ্ণ স্বর। ও এবার বল, কেমন বোধ করছিস ভাইয়ার বিয়ের কথা শুনে? নিশাত ঠাস করে ফোন রেখে দিল, নতুবা মুখ খুলে বেরিয়ে আসতো। খুব জঘন্য, খুবই জঘন্য অনুভব করছি আমি।